স্নিগ্ধ বিষ। লেখনীতে সানজিদ আক্তার, মুন্নি। পর্ব সংখ্যা ৩৬। মেয়েটি হাঁপাতে হাঁপাতে রাস্তায় ঢলে পড়ে, মনে হয় এখনই লুটিয়ে পড়বে পিছঝালা পথে। উপস্থিত সবাই লজ্জা বা সংকোচে চোখ নামিয়ে নিল। নাজিমের দৃষ্টি স্থির থাকে মেয়েটির ওপর। সে এক মুহূর্ত দেরি করে না, ঝড়ের বেগে ছুটতে গিয়ে নিজের গায়ে চাদরটা খুলে দেয়, মেয়েটির শরীরে জড়িয়ে দেয়। তার কণ্ঠে কোনো আকাঙ্ক্ষার আর্তনাদ, বুকে স্পষ্ট। পুষ্প, কি হয়েছে তোমার? এই পুষ্প। পুষ্প, এই মেয়েটির নাম পুষ্প। নাজিম চাচা এককালে হৃদস্পন্দন, তাদের গ্রামে স্কুলের হেডমাস্টারের মেয়ে। সময় ও স্রোতে সম্পর্কের মলিন হলেও নাজিমের বুকের ভেতর গভীর, পুষ্পের জন্য ভালোবাসার টান অমলিন। ঠিক আগের মতোই তীব্র। তাদের বিচ্ছেদ হয়েছে ৩ বছর হলো। ঢলে পড়ে যে পুষ্পকে শক্ত করে বুকের সাথে ধরে নেয় নাজিম। ভয় আর উৎকণ্ঠায় গলা কেঁপে ওঠে তার। বসে থাকা কোনো অবস্থায় চিৎকার করে ওঠে সে। কি হয়েছে তোর? তোর সাথে কি হয়েছে বল? পুষ্পকে কে কে এমন করলো? ও পুষ্প, কথা ক পাখি আমার, বল আমারে, বল না কি হয়েছে তোর? তৌসির গাড়ি থেকে পানির বোতল নিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে, তাদের সামনে বসে পড়ে, ধমকে সুরে বলে, বাইঞ্চোদের নাতি, আগে পানি খাও, ও হাঁপাচ্ছে, একটু সময় দে। নাজিম পুষ্পের গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে দিতে হবে, দাঁড়াও ও বলুক। পুষ্পকে এতক্ষণ ধরে মুখ খোলা, কাঁপা কাঁপা হাতে নাজিমের পাঞ্জাবির গলা খামচে ধরে হু হু করে কেঁদে ওঠে। আজ আসরের পর স্কুল থেকে প্রাইভেট পড়িয়ে আসছিলাম। কান্নায় কান্নায় কথা আটকে যাচ্ছে পুষ্পের, বলতে পারছে না কি বলতে চায়। তা কেমন ভাবে ভেঙে পড়তে দেখি নাজিম পরপর মমতার মতো গলায় হাত রাখি আশ্বাস দিয়ে বলে, এই বল না কি হয়েছে, আমাকে বল। পুষ্প ডুকরে কেঁদে ওঠে, চোখ বুজে থরথর করে কাঁপতে কাঁপতে একটা ভয়ঙ্কর সত্য উচ্চারণ করে, আমাকে ৩ জন গ্রামের এই পোড়া বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করেছে। আমি তাদের মুখ দেখিনি, তারা মুখে ঢেকে এসেছিল, আমাকে শেষ করে দিয়েছে নাজিম। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি, আমাকে বাঁচাও। কথাটা শুনতে নাজিমের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। সবাই স্তব্ধ হয়ে যায় কথা শুনে। কলিজায় ঘা লাগলে যেমন তীব্র জ্বালা ওঠে, ঠিক তেমনই জ্বালায় নীল হয়ে যায় যেন নাজিম। পুষ্পের এই আর্তনাদ তার পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। নাজিম কাল বিলম্ব না করে পুষ্পকে পাঁচকোলা করে কোলে তুলে নেয়, উঠে দাঁড়াতে দাঁড়াতে চল শক্ত করে, কাঁদিস না পুষ্প, ওদের সব কয়টাকে আমি খুঁজে বের করে পিস পিস করবো, তুই কাঁদিস না ফুল। পুষ্প ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার কি হবে? আমি তো নষ্ট হয়ে গিয়েছি, আমাকে তো সবাই কলঙ্কি বলবে, ধর্ষিত বলবে। নাজিমের চোখ দিয়ে যেন আগুন, অথচ কণ্ঠে দৃঢ়তা। তোকে ওর স্পর্শ করেছে কেউ জানবে না, ওদের বিচার আমি করব আমার আদালতে, আমি একান্তে। আর এই মুহূর্তে আমি তোকে বিয়ে করবো, বউ হবি তুই আমার, বল না বউ হবি? বিয়ে করবো আমি তোকে, এক্ষুনি করব। কথাটি বলেই না যে মিনাজের দিকে তাকায়, মিনাজ গাড়ি টান দেয় সোজা কাজে অফিসের দিকে। এটাকে বলে মর্মহত। নিথর পুষ্পকে গাড়ি সিটে হেলান দিয়ে বসিয়ে দেয় নাজিম। তৌসির নাজিমের পাঞ্জাবির কলার টেনে ধরে বলে, তাকে একটু দূরে নিয়ে যায়। ফিসফিস করে বলে, মাথা খারাপ হয়ে গেছে তোর নাকি ছোট চাচা? তুই একটা ধর্ষিত মেয়েকে বিয়ে করবি বলছিস? 3 বেটার জানে যাকে হাতাইছে ওরে তুই। তৌসিরের কথা শেষ নতেই নাজিম তার আগে জোর করে শ্বাস টেনে নিয়ে কড়া গলায় বলে, ওকে আমি ভালোবাসি, একবার যদিও 100 বার পুরুষের হাতানিও হয়, তারপর আমি ওরে বিয়া করবো, কাজ অফিসে চল। তারপর সবার দিকে তাকে হুঙ্কার দেয় এক প্রকার, কেউ যেন জানতে না পারে ও ধর্ষিত। আমরা যেন জানতে না পারে, সবাই বলবি পছন্দ হয়েছে, বিয়া করছি, চল তাড়াতাড়ি, আগে কাজে অফিস তারপর হাসপাতালে। কারো কোনো কথা তোয়াক্কা না করে নাজিম গাড়িতে উঠে পুষ্পের পাশে বসে। তৌসির আর কি বলবে, যার জীবন তার ইচ্ছে, আর পুষ্প তো নিজের চাইতে কলঙ্কিত হয়নি, তাহলে পুষ্পের কেন নাপাক হবে? পুষ্প তো পবিত্র। দীর্ঘ শ্বাস ছেড়ে গাড়ির ড্রাইভিং সিটের পাশে গা এলিয়ে দিল সে। তারপর রুদ্র আগের জায়গা সে এবার করে নিল। গাড়ির ভেতর পুষ্প নিজের বুকে শক্ত করে ধরে রেখেছে নাজিম, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পানির বোতল এগিয়ে দিল। দুকুলি পানি খেয়ে পুষ্পের প্রাণ একটু স্থির হলো। সে স্থির চোখে নাজিমের বুকে মাথা তুলে তাকায়। এই মানুষটাকে সে কত খারাপ ভাবতো, অথচ এই খারাপ মানুষটাই আজ তাকে সাহায্য করছে, তার কষ্ট বুঝে তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করছে। পুষ্প নাজিমকে অস্ফুট স্বরে বলে, আমার মতো ধর্ষিত নারীকে বিয়ে করেছ, আমি তো এখন কলঙ্কিত। নাজিম পুষ্পের কপালে আলতো চুমু খেয়ে তাকে বুকের সাথে আরো মিশে নিয়ে বলে,
প্রিয়তমরা কখনো কলঙ্কিত হয় না। নাজিমের বুকের ভেতরটা তুমুল ঝড় উঠেছে, যা সে কাউকে বোঝাতে পারছে না। হঠাৎ দাঁত চেপে ওঠে, তৌসিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, তৌসির, আগামীকাল যে ওই জানোয়ারগুলো তোর নরখাদকের খাবার হয়। তপ্ত শ্বাস ছেড়ে তৌসিরের দিকে তাকিয়ে উত্তর দেয়, হয়ে যাবে, চিন্তা করো না। চল আগে কাজী অফিস, এখানে পুষ্পের কোনো দোষ নেই। পুষ্প পুষ্প এখানে পুষ্পের কোনো দোষ নেই, পুষ্প পুষ্পই রয়েছে। তাই এই বিয়েতে আমি নিজে তোমার উকিল বাপ হব। এখান থেকে পুষ্প আমার মাইয়া। তৌসিরের কথা শুনে গাড়ির সবার মুখে যেন মেঘ কেটে গেল। সবাই ভেবেছিল তৌসির হয়তো এই বিয়েতে রাজি নয়, কিন্তু তার এই সামর্থ্য সবার কাছে এক পাশলা বৃষ্টির মতোই সমৃদ্ধ মনে হলো। বিয়ে পড়িয়ে এসে শিকদার বাড়িতে নিয়ে ফিরেছে এখন। হুটহাট বিয়ে করায় শিকদার বাড়ির ছেলের বউ নিয়ে ফিরতে এমন খবর সচরাচর যেন ঝড় নামার মতো কথা। সেখানে উল্টো সবার মুখে শাস্তি, স্বস্তির হাসি। সবার মুখে মুখে একটাই বলি, ফিরেছে আলহামদুলিল্লাহ। কারণটা অবশ্য পরিষ্কার, এই ছেলেকে বিয়ের পিঁড়িতে বসানো যেন প্রায় অসাধ্য সাধন ছিল। তার ওপর এভাবে ঘরোয়া বিয়েতে বেঁচে গেলে বিশাল অঙ্কের খরচ। বাড়ির সবাই মনের ভাবটা এমন, যেভাবে হোক অবশেষে বিয়েটা তো হলো। তবে এই উৎসবমুখর পরিবেশের আড়ালে তো চাপা পড়ে যায় এক অজানা গল্প। পুষ্পের ওপর দিয়ে গত কয়েক ঘন্টা কি ঝড় গিয়েছে তা এই বাড়ির কেউ জানে না। কাজ অফিস থেকে ফেরার পথে কাজের বাড়ি থেকে ফ্রেশ করা হয়েছিল তাকে, গায়ে ওড়না জড়ানো, কাজের মেয়ের কাপড়। শিকদার বাড়ির মানুষ জানলো ছেলের পছন্দ করা বউ এই পুষ্প। পুষ্প কোনো কথা বলে না, কোনো প্রতিক্রিয়া করে না, পাথর মূর্তির মতো সে কেবল নিঃশব্দে সবকিছু গিলে নিচ্ছে। তার বলার মতো শব্দের ভান্ডারে কোনো কিছু নেই, সব ফুরিয়ে গেছে আপাতত। তাকে আলাদা করে একটি ঘরে বিশ্রামের জন্য রাখা হয়। সিদ্ধান্ত হয় আগামীকাল সকালে ছোটখাটো আয়োজন করার মাধ্যমে সবাই তাকে বরণ করে নেবে। ওদিকে পুষ্পের বাবার কাছেও খবরটা পৌঁছে দেয়, মেয়ে নিখোঁজ হয়ে যায়নি। একটু আগেও পুলিশ স্টেশনে অস্থির হয়ে ঘুরছিলেন। বিয়ের খবর শুনে তিনি আকাশ থেকে পড়েন না, বরং অদ্ভুত এক প্রশান্তি অনুভব করে। রাগে ফেটে পড়ার বদলে তিনি উল্টে খুশি হন। বিবিচানকে জানালেন কালকে সকালে তার মেয়ে জামাইকে দেখতে আসবে। বিবিচান ফোনটা রেখে ভাবনায় ডুবে যান। দীর্ঘ অভিজ্ঞতায় তিনি এমনটা আগে দেখেনি। মেয়ে পালিয়ে বিয়ে করছে শুনে সবার বাবা এমন নির্লিপ্ত, এমন খুশি হওয়ার নজির কি আছে? কোনো উত্তর নেই তার কাছে, কোনো রাগ নেই। ভদ্রলোকদের এমন আচরণ বিবিচানকে ভাবাচ্ছে। তিনি ভাবতে বাধ্য হচ্ছেন, এই সহজ সমীকরণের পেছনে কোনো জটিল অঙ্ক নেই তো? দোতলার করিডোরে ছায়ার মতো দাঁড়িয়ে আছে নাজা। নিচে নামেনি, করিডোরে দাঁড়িয়ে সব দেখছে। এই বাড়িতে হঠাৎ পুষ্পকে দেখে সে বিস্ময়, তার চোখ বড় বড় হয়ে যায়। পুষ্প এখানে কেন? পুষ্পের উপস্থিতি মুহূর্তে নাজার হৃদয়ে তোলপাড় তুলে দেয়। একই সাথে শান্তি আবার অশান্তি অনুভব করে নাজা। সব তো দোছাটা ছাপিয়ে শেষমেশ তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। নিজের অজান্তে বিড়বিড় করে ওঠে, তাহলে কি আমি মুক্ত? স্বার্থের এই অদৃশ্য শিকল থেকে আমি কি ছাড়া পেয়ে গেলাম? এখানে কি আমার মতো করে সংসার করতে পারবো? গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে নাজা নিজের উত্তর দিল, আলহামদুলিল্লাহ, এখন আমি মুক্ত। অনেকক্ষণ পর তৌসি সবকিছু শেষ করে ঘরে প্রবেশ করে দেখে নাজা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তৌসি দীর্ঘশ্বাস ছেড়ে নাজার পেছনে গিয়ে দাঁড়ায়। নাজার মুখ ফুলিয়ে বসে আছে। একবার কেন তার মুখ ফুলে এই নারী, তা তৌসি জানে না। এত কিছু হয়ে গেল, তারপর নাজা নিচে নামেনি। তৌসির নজর আটকে যায় নাজার ওপর। আজ তার কৈতরি শাড়ি পরেছে, একটা কালো জর্জেটের শাড়ি। শাড়িটা বেশ খোলামেলা অবস্থায় পরা। নাজা ধবধবে ফর্সা, পেট পিঠ সব স্পষ্ট ধরা দিচ্ছে। কপালে ছোট্ট একটা কালো টিপ দেওয়া হয়েছে। তার কালচে সবুজ আভা ওয়াচ, নয়নগুলো অবরণ্যই মোড়া, চোখে নিচে চিকন করে কাজল আটা, দুহাত ভর্তি কালো আর সাদা রেশমি চুড়ি। নাজা কিভাবে সাজতে দেখেছে তার ভালো লাগছে। নাজা কিভাবে সাজিয়ে দিয়েছিল আসলে বিবিজান। আরও এই বাড়িতে সে মুখ ভার করে বসে আছে, তার মধ্যে তৌসি দেরি করে ঘরে ফিরেছে। আজ কথা দিয়েছে তাড়াতাড়ি ফিরবে, কিন্তু এতে নাজা রাগ করেনি। তার মন বিষিয়ে গিয়েছে, ছুটে আসে। এটা কি বিবিজান? কিন্তু কেন?
কেন তাকে কয়দিন পর পরই এমন সংসার সাজায়, কি জন্য সাজায়, কেন তিনি এমন করে নাজাকে বুঝতে পারে না। উল্টো প্রশ্ন করতেও কারো সাধ্য নেই, কারণ কি চিৎকালের মতো বকাবকি করতে পারে। তৌসির নাজাকে খুঁটিয়ে বিমোহিত দৃষ্টিতে বারবার দেখতে থাকে। ভেতরটা ধরফর করছে, আজ নিজেকে দমিয়ে রাখা বোধহয় কষ্টকর হয়ে দাঁড়াবে। তৌসির ধীরে ধীরে ঝুঁকে নাজার বুকের বাহুতে হাত রাখে, উদ্যত হয়, কিন্তু তার আগে আর হয় না। নাজা বসা থেকে উঠে হুট করে এসে দাঁড়ায় আর বলে, হাত লাগালে শরীরে হাত লাগলে শরীরে হাত কেটে ফেলবো কিন্তু। এমন হুমকি দিয়ে নাজা আলমারির দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। তৌসির এখনো বুঝতে পারলো না ঠিক কি জন্য নাজা রেগে গেল, সে কে তাকে সাজিয়ে দিল। তৌসির ভালো করে জানে নাজা নিজ থেকে এত সুন্দর করে সাজার পাত্রী নয়। তৌসির নাজাকে আটকাতে চট করে সারা চুল টেনে ধরে ফিসফিস করে ওঠে, ফ্যাট ফ্যাট করিস না, শরীরটা বড্ড ক্লান্ত, আয় না একটু বুকে আয়। এমন কত সোস কেন সাওয়ানাতনি। এটা বলতে বলতে তো নাজা সায়রা আঁচল হাতের মুঠে গুটিয়ে নিল। নাজা একদম নিকটে এসে ঘাড়ে মুখ নিতে, কি হচ্ছে, কে এত সুন্দর করে সাজাই দিছে, কে আমাকে মারার লাগে এমন উঠা বেড়া লাগছে, তোর সাজানোর অস্ত্রই বানায় আমার পিছে ছাইরা দিছে কত। এটা বলে তো নাজা চিকন কোমরে দু হাত শক্ত করে রাখে। নাজা চিল্লে ওঠে, আর কে শুনবে, আর কি শুনবেন শুনি, আপনার এই প্রথম আসছেন নাকি, যাকে আমার আগে সাঙ্গা করছেন ওটা কি আপনার প্রথম বউ? সে সাজিয়ে দিয়েছে আমাকে যখন মনে ধরে না তখন আপনার বিবিচান শাড়ি পরায়, তাও এত অশ্লীলভাবে পরায়, সবকিছু দেখা যায়, নিজের দিকে নিজে তাকাতে অসম্ভব ঘৃণা হয়। উনি কেন এমন করেন? আমি থাকবো না আপনার সংসারে, আমি চলে যাব, ওনার যন্ত্রণায় আমার আর ভাল লাগে না। তৌসির নাজার অভিযোগগুলো শুনে বলল, তো পরিস্থিতি এখন তার হাতে নেই, তার যে ভারী নেশ লাগছে, তার উপর নাজা লেগেছে তার পিছে। তৌসি নাজাকে নিজের দিকে ঘোরালো, নাজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। নাজা পেটের উপরে থাকা শাড়ির আঁচলের অংশটুকু সরায়। নাজার উন্মুক্ত উদরে নিজের ঠোঁট মুখ চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলে, তারপর উন্মাদের মতো একের পর এক চুমু দেয়। নাজা চোখ বুজে দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়ায়, হাঁটু পর্যন্ত কাঁপছে। তৌসিরের উন্মাদনা পায়ের তালু ঘেমে যাচ্ছে, স্নায়ু টান টান করছে। তৌসির নাজার কোমরে শক্ত করে হাত রেখে তার উদরে নাক মুখ ঘষতে ঘষতে বলে, কই তরি, তুই এভাবে প্রতিদিন শাড়ি পরিস, আমি একবেলা ভাত কম খাইয়া তোর পেটে চুমু খামো, নিজের পেট ভরাই নিমু। এটা বলে আবারও তৌসির পাগলামিতে ডুবে যায়। নাজা এবার আর সহ্য করতে পারে না, ধৈর্য দ্রুত হয়ে কড়া গলায় পিষতে পিষতে উচ্চারণ করে, আমার রাগ আর তীব্র হওয়ার আগে আমার কাছ থেকে সরে দাঁড়ান, ভালোই ভালোই। তৌসির কি সোনার পাত্র? সে শোনে না, সে তো এসব সোনার বান্দা না। তৌসির উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে নাজার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে চিলের মতো টান মেরে নাজার পাতলা শরীরটা নিজের বাহুতে বন্দি করে, তারপরে তাকে নিয়ে বিছানার দিকে হাঁটতে লাগে। রাগ করিস না সবার মাইয়া, আজ তোর লগে কিছু একটা মনে হয় হইয়া যাইব আমার। নাজা এসবের জন্য অন্তত আজ প্রস্তুত না, তাই ও ছটফট করতে করতে বলে, ছাড়ুন তৌসির, আজ মন যাচ্ছে না এসব। তৌসির নাজাকে বিছানায় বসে ধীরে ধীরে তার পায়ের কাছে বসে, তার ডান পায়ের পাতা হাতে তুলে নেয়, পায়ের পাতায় চুমু খায়। নাজা দু হাতে বিছানা চাদর খামচে ধরে। তৌসির কি করছেন? বাছে সরে দাঁড়ান। তৌসির নাজার কথাটা মানে সে ধীরে ধীরে বিছানায় উঠে বসে। নাজার ব্লাউজের ফিতা খুলে দিতে দিতে ফিসফিস করে ওঠে, খুলে নেই কৈতরি সব। তৌসিরের ঠান্ডা অথচ আঙুলের ছয় নাজার আবৃত পেট ছুঁয়ে যায় ব্লাউজ কাটিং এর ফিতা। তৌসির ফটফটিয়ে বলে, হাত সরান না, কেমন করছেন, চুল ঝিনঝিন করছে। তৌসির নাজার পরিধানের বাঁধনগুলো এক একে খুলে দিতে শুরু করে। তৌসিরের হাত দুটো ধীরালয়ে উঠে আসে, ওর আঙ্গুলের ডগা যখন নাজার পিঠে একে একে ফিতা স্পর্শ করে, অমনি বিদ্যুৎ চমকানোর মতো শিহরণ খেলে যায় নাজার মেরুদণ্ড জুড়ে। নাজা কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে চোখের পাতা, কাঁপতে থাকে হাতের আঙ্গুল। সে চাইতে এই কাঁপুনি থামাতে পারছে না। তৌসির খুব আলত করে পৃথিবীর সবচেয়ে দামি কোনো কাছের জিনিস ছুঁয়ে দিয়েছে। ঠিক সেইভাবেই ফিতের বাঁধনটা ধরে একটা টান, বাঁধনটা আলগা হয়ে আসে। ফিতেটা খুলে যাওয়ার সাথে সাথে তৌসিরের তপ্ত আঙ্গুল নাজার পিঠের মসৃণ অংশ স্পর্শ করে ছুঁয়ে যায়। সেই ছোঁয়ায় নাজার শরীরের কাঁপুনি দেয়, মনে হয় পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। তৌসিরের আঙ্গুল পিঠের ওপর দিয়ে খুব ধীরে ধীরে চলাফেরা করে, আর প্রতিটি স্পর্শ নাজার বুকের ভেতর তোলপাল শুরু করে দেয়। সে শক্ত হয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে, চোখ দুটো বুঝে নেয় আবেশে। তৌসিরের এমন স্পর্শে ভরকে যায় সে।
আগে শুধু এমন গভীর মোহমন হয়নি, যা নাজাকে এই মুহূর্তের কাছে পুরোপুরি আবেশিত করে। নাজার এমন কাপড়ে দেখে ধমকে ওঠে তৌসিন। সবার মায়া এমন করস কেন, কাপড় কেন? এটা বলে তৌসিন নাজার বক্ষবন্ধনী বাঁধন ফসকে দেয়। তৌসিন নাজা নিরোধ শুভ্র কোমর দুহাতে শক্ত করে নিজের চোখ মুখ চেপে ধরে। নাজা রক্তাব্দ শুভ্র আবৃত পিঠে। নাজা এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, এমন স্পর্শে দম বন্ধ হয়ে আসে তার। নাজা তরতর করে কেঁপে ওঠে, চিৎকার করে বলে, তৌসির আর না, অনেক হয়েছে। এ শুনে তৌসির স্তব্ধা খেয়ে যায়। এই মেয়ে কি বলে, এখনো কিছু করলো না, বলে আর না। তৌসির তিক্ত সুরে বলে, ধরছি না, শুইলামি না, ধরলামি না, কিছু করলামি না, শেষ মারাস কিতা। এটা বলেই তৌসির তাকে বালিশে শুয়ে দিতে তার দিকে ঝুঁকে বলে, চল এসব সময় বগাজাতি বাদ দে, শাড়ির পিনটা কোথায় খুলি। এটা বলে তৌসির পুরোটা বিছানায় উঠে নাজার ওপরে ঝুঁকে যায়। নাজার হাত পা এতটুকুই কাঁপতে শুরু করেছে। নাজা কাঁপা হাতে বিছানার চাদর খামচে ধরে, চোখ বুজে মিনমিন করে বলে, পিন নেই তো। এই শুনে তৌসির মহা খুশি হওয়ার জোগায় মুচকে এসে বলে, যাক, তাহলে আর খুলতে অসুবিধা হইব না।